আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের বন্ধু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি বরাবর মতো রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব মুরগির গোশত দিয়ে, শসা দিয়ে। দেখুন, এখানে একটা শসাটাকে আমি বিচি ফেলে একটু বড় বড় করে কেটে নিয়েছি। বিসমিল্লাহ। গোশত এমন একটা জিনিস, সব কিছু দিয়েই খাওয়া যায়। আর এটার স্মেল পেলে তো বাচ্চারা অবশ্যই খুব মজা করে খায়। আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। আর যেহেতু শসা দিয়ে রান্না করব, খুব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে শসা টক হয়ে যাবে। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন। একটু না, এখানে 1 চামচের মতো হবে, 4 চামচের। আমি আরেকটু আদা রসুন দিয়ে দিচ্ছি। মোট 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। আর ভাজা হতে হতে আমি এখানে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একসাথে একটু পানি দিয়ে কোনোরকম গুলিয়ে নিলাম। আর আপনারা দেখছেন আমি কিন্তু খুব বেশি পেঁয়াজ ভাজি না, কিন্তু আজকের পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, একটু কালার আসা পর্যন্ত ভাজতে হবে। স্বাদ মতো লবণ। গোশতটা ভালোভাবে জাল করে নিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে শসা দিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে থাকতে যে কাজটা করি, মুরগি ভালোভাবে ধুয়ে আদা রসুন দিয়ে আমি মেরিনেট করে রাখি, এতে মুরগির যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। দিয়ে দিচ্ছি মুরগির গোশতটা। মোটামুটি হাতে একটু সময় নিয়ে গোশতটা ভালোভাবে কষাতে হবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যন্ত একটু অপেক্ষা করি। এইরকম যখন তেলটা উপরে উঠে যাবে, তখন কি করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর 5-6 মিনিট পর পর এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বিসমিল্লাহ। এগুলো বিসমিল্লাহ। আজান হয়ে গেছে, এখন কথা আর বলবো না। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, কাঁচা না ঠিক পাকা মরিচ দিই। কষানো হয়ে গেছে আর মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখেন, নিচে একটু লেগে নাই। আর এই রান্নাটার মধ্যে একটু তেল বেশি দিতে হয়, কারণ শসা দেওয়ার পরে তো আর খুব বেশি রান্না করা যাবে না। তো রান্নার কাজটা আগে মোটামুটি কষানোর মধ্যেই করে ফেলতে হবে। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি শসা। আর এই বিটকেল রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। বিটকেল রান্না কেমন হইল, কারণ এটা তো বিটকেল রান্নাই বলা যাবে। গোশত থেকে সবজি বেশি, আবার হলো শসা, যেটা মানুষের সালাদ করে খায়, আমি সেটা দিয়ে গোশত রান্না করছি। এটা তো অবশ্যই বিটকেল রান্না। আর এখন এই শসাটা দেওয়ার পর থেকে আর ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াই রান্না করলাম। আর শসাটা থেকে যেই পানিটা উঠবে, ওইটা দিয়েই মোটামুটি শসা সিদ্ধ হয়ে যাবে। আমার এই রান্নাগুলি যদি কারো কাছে ভালো লাগে, তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। তাহলে দেখা যায় যে আমার ভিডিওগুলো ছাড়লে সাথে সাথে আপনি আগে পেয়ে যাবেন। এইটুকু ঝোল উঠছে, এতে আমার শসা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি ঢাকনা দিব না। ঢাকনা দিলে শসাটা খেতে টক টক লাগবে। প্রায় সিদ্ধ হওয়ার পথে। দেখলেন তো, আমি এক্সট্রা কোনো পানি দিলাম না, এই পানিতেই আস্তে 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 করে হয়ে যাবে। আর আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু, আপনার রান্নাগুলি দেখেই মনে হয় খেতে অনেক স্বাদ হবে। আসলে খেতে অনেক স্বাদ হয়, এটা যারা খেয়েছেন তারাই শুধু জানেন। রান্না প্রায় শেষের দিকে,
আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা। এভাবে মাখা মাখা করে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে। শসা বা লাউ এগুলি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে টক হয়ে যায়, আবার বেশি পেঁয়াজও দেওয়া যায় না এসব তরকারির মধ্যে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর একটু সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।